দেশের রাষ্ট্রপতি আপনার চুপ্পু সাহেব যিনি উনি পদত্যাগ করেছেন আপনার এই আজকে। তো গতকালকেও আলোচনা করেছি যে চুপ্পু সাহেব মানে প্রেসিডেন্ট ছিলেন, এটাই তো আমার কাছে সপ্তম আশ্চর্য অষ্টম আশ্চর্যের মতো মনে হয় এতদিন ধরে। তবে আমি বিশ্বাস করি 50% সরকারের স্ট্র্যাটেজিক কারণে সরকার এই কাজটা করেছেন, কিন্তু ক্ষতি করেছেন। কারণ চুপ্পুকে বিশ্বাস করাটা, কারণ চুপ্পু এমন একজন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অধপতিত, ডিগ্রেডেড, ডিসগ্রেসফুল, ডিসকাস্টেড একজন মানুষ এবং চরম আত্মসম্মানহীন পার্সোনালিটিলেস একজন রাষ্ট্রপতি। বাংলাদেশের ইতিহাসে এমন অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি এর আগে আর বসানো হয় নাই বাংলাদেশের ইতিহাসে। এই চুপ্পুকে শেখ হাসিনা, তো শেখ হাসিনা কেন বসাতেন? আজিজকে বসিয়েছেন, চুপ্পুকে বসিয়েছেন আপনার, তারপরে আপনার এই যে কি বলে আমাদের ওই যে আব্দুল্লাহ মামুনকে আপনার আইজিপি বানিয়েছিলেন, তারপরে আপনার ওবায়দুল কাদেরকে আপনার কি করেছেন, ওই আপনার এই উনি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। এইগুলাই তার পতন ডেকে এনেছিল। অযোগ্য মানুষকে যোগ্য স্থানে বসালে তার পরিণতি কি হয় সেটা শেখ হাসিনা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেছে। এবং এখনো যদি আমরা এটা এটা মানে মেনটেন করি, তার পরিণতি তার বিকল্প হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে সবচেয়ে চরম বাস্তবতা পৃথিবীতে। এবং নরেন্দ্র মোদী সম্বন্ধে ডক্টর মনমোহন সিং যে কথাটা বলেছিলেন, সেই কথাটাই উনি মনে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে নিজের দায়িত্বে উনি পালন করে যাচ্ছেন। এরপরে হলো নরেন্দ্র মোদী গভর্নমেন্টের আরো একটা কারণ হলো স্পিরিচুয়াল। যদি আপনি বিশ্বাস করেন, আমি মনে করি যে নরেন্দ্র মোদীর একটা করুণ পরিণতি হবেই, কারণ উনি মানে গণহত্যার সাথে সরাসরি জড়িত। এই ধরনের ব্যক্তিরা কখনোই জীবনে শান্তি পায় না, শান্তিতে কোথাও থাকতে পারে না পৃথিবীতে। সুতরাং এটা হচ্ছে বাস্তবতা। সো এবং রাষ্ট্রপতি চুপ্পু চলে যাচ্ছেন। বলেছি আমি গতকালকে যে সরকার স্ট্র্যাটেজিক কারণে রেখেছিল, অথবা সরকারের মানে মাঝে ভারতীয় ইনফ্লুয়েন্স কেউ ছিল যে মনে করেছিল তাদের একজন মানুষ এখানে থাকুক এবং যেন কোনো না কোনোভাবে তারা আপনার খবরটা তারা নিতে পারে, এবং বুঝিয়ে সুঝিয়ে যে কোনো একটা পরিকল্পনার মাধ্যমে তাকে এখানে রেখেছিল। এবং সে কিন্তু এই কাজটাই করেছে। পৃথিবীতে এমন ভুল সিদ্ধান্ত আর হতেই পারে না। আওয়ামী লীগের এবং চরম উপদেষ্টা একজন আওয়ামী লীগের একজন শেখ হাসিনা, বললাম না, শেখ হাসিনা যে প্রস্তাব দিতেন, উনি মানে প্রস্তাব খাওয়া লোক ছিলেন যে মানে যদি নেত্রী দিতেন, আমি নেত্রী বলে না, আমি তাকে সালাম করার সুযোগ পাই নাই। নেত্রীকে আমি এত কষ্ট পেয়েছি, আমি ওনাকে সালাম করার সুযোগ পাই নাই। বয়স সমানে সমান, পা ধরে সালাম করতে চায় উনি। আপনি দেখেন মানে একজন মানুষ কতটা নিম্ন স্তরের মানুষ হলে এই কাজটা মানে এই কথাগুলো বলতে পারে, সেই ব্যক্তিকে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি শেখ হাসিনা কেন বানিয়েছিলেন? উনি বানিয়েছিলেন সারা বাংলাদেশ যেন তার এক ইশারায় চলে, এবং এটা ভারতীয় পরিকল্পনার অংশ। পরিস্থিতি কতটা হয়েছে, এবং লন্ডনে গিয়ে উনি তথ্য পাচার করেছেন। উনি লন্ডনে গিয়ে তথ্য পাচার করবেন কেন? আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি উনি তার বাসায় বসে তথ্য পাচার করেছেন এই এতদিন, মানে সরকারে থাকা অবস্থায় এবং এই সরকারের আমলেও প্রতিনিয়ত উনি পাচার করেছেন। এবং সাংবিধানিক পোস্টের মানুষ এতটা বেপরোয়া কেন ছিল তখনকার পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের সময়? বিকজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তখনকার পর্যন্ত উনি ছিলেন, কারণ তাদের নিয়োগপত্র, পার্টিকুলারলি তাদের যে নিয়োগপত্র বা তাদের ওনার সিগনেচার ছাড়া কোনো কিছু করা সম্ভব হয়নি। সুতরাং এবং স্ট্র্যাটেজিক কারণে বিএনপির এটা হতে পারে, আমি আবার বলছি, অথবা এনসিপি জামায়াত ইসলামীকে আবার একটু কুণ্ঠাসা করে মানসিকভাবে একটু প্রেশার দেওয়ার জন্য, যেহেতু সবাই বলছেন রাষ্ট্রপতিকে বদলাতে হবে, তারা অথবা একটা মানে ইগো নিয়েছেন এটাকে যে না আমরা করবো না, আমরা তাকে রাখবো। তিনটা কারণের বাইরের একটা কারণে নাই। তবে এটা ভুল সিদ্ধান্ত ডেফিনেটলি, কারণ যদি আর্মি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের বিপক্ষে মানে বিপক্ষে না থাকতো, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে অনেক কিছু করা সম্ভব ছিল। যেহেতু ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ডাইরেক্টলি বলেছে ইফ ইউ ডু সামথিং ইউ হ্যাভ টু ফেস কনসিকুয়েন্স, দ্যাটস দ্য বটম লাইন। বিকজ এই একটা ফোন কল স্টেট ডিপার্টমেন্ট থেকে মোর দেন এনাফ, এবং এটাই সব চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশের আর্মি কোনোদিন এইভাবে আর ক্ষমতা নিতে পারবে না। ওই সুযোগ আর পৃথিবীর বৈশ্বিক ওই যুগে ইটস নট পসিবল, এবং করতে পারবে না কখনো তারা। সুতরাং যা হবার, আপনারা সবাই ওয়েলকাম টু দিস লাইভ। ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের মানে অবস্থা, অর্থাৎ দিনছে দিন শেখ হাসিনা সরকারের মতোই রীতিমতো বিধ্বস্ত হতে চলেছে। এবং আমি আই ক্যান কনক্লুড রাইট নাও ও ড্র এ কনক্লুশন দ্যাট মোদী গভর্নমেন্টের মানে হয়তো ফিজিক্যালি ক্ষমতা থাকবে না আরো কিছুদিন, কিন্তু সাইকোলজিক্যালি বা অল আদার টার্মস ইফ ইউ পুট ইনটু কনসিডারেশন দিস গভর্নমেন্ট হ্যাজ কলাপসড। অর্থাৎ এক ধরনের বলতে গেলে আপনি মানে আসমান থেকে মাটিতে যেভাবে পড়া, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত সব খবর মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নট এ সিঙ্গেল ইন্টারন্যাশনাল নিউজ পেপার্স আমি দেখি নাই তাদের পক্ষে। এটা কভার করব। এবং এট দ্য সেম টাইম আমি বলেছিলাম there is a big power at play. এক্স্যাক্টলি সেম থিং আজকে অর্ণব গোস্বামী, আপনারা জানেন যে বিখ্যাত গদি মিডিয়া, যেটা আরএসএস এর বা চরম হিন্দুত্ববাদে বিশ্বাস করা, আরএসএস এর
একমাত্র রিপাবলিক ইংরেজি এবং বাংলা, যেটা ওই যে আমাদের মানে আপনার ব্যাঙ্গের মতো যে মানে মানে নাচায় যে ময়ূর ময়ূর মানে রঞ্জন না ময়ূর ঘোষ, ময়ূররঞ্জন ঘোষ, ঠিক তার যে ফাদার চ্যানেল যেটা মানে মানে ইংরেজি যেটা যেটা অর্ণব গোস্বামী করে থাকেন নিউ দিল্লি থেকে, সেই নিউজ পেপারে বলছে ভারতের আজকের এই পরিস্থিতির জন্য বিগ পাওয়ার্স অ্যাট প্লে, অর্থাৎ বড় বড় যারা ক্ষমতাশালী তারা এই ঘটনাটা ঘটাচ্ছেন। অর্থাৎ মানে মানে সন্দেহের তীরক্ষণ দিকে বুঝতেই পারতেছেন আপনারা, এটা বলার অপেক্ষা রাখে না। আমি যেটা বলেছিলাম কয়েকদিন আগে যে এটা দেখেন, আপনারা যত আমাকে আন্ডার এস্টিমেট করেন না কেন, প্রতিটা কথা কিভাবে অক্ষরে অক্ষরে এগুলা মানে আপনার চরম সত্য হিসাবে মানে প্রতিষ্ঠিত হচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি বলেছিলাম যে যেদিন ওটা আমি 3 মাস আগে মানে যখন আপনার অভিজিৎ যখন মানে ভারতে আসে তখন আমি ভিডিও বানিয়েছিলাম, যেটা আমি শেয়ারও দিয়েছি আমার ফেসবুকে, যে অভিজিৎ এত কিছুর পরেও চরম ফেসিস একটা গভর্নমেন্ট ইন্ডিয়াতে, তারপরে সে ভারতে আসার এই দুঃসাহসটা উনি কিভাবে করে, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়েছিল। এবং আমি বলছিলাম he got a signal, he somehow consulted by someone or a group of people or a big country, a big power, then go back to India and do your job. We are there. We are here to support you. This is what exactly happened. এবং লাস্ট 3 থেকে 4 দিন ধরে যে ভিডিও আমরা বানাচ্ছি আমি, সেখানে কিন্তু প্রতিদিন এই কথাটা উল্লেখ করেছি। আজকে কিন্তু রিপাবলিক বাংলা এই যে আমার সামনে এই মুহূর্তে আছে, তারা বলছে, দেখেন লেখছে, দি ডিবেট TDPS প্রতিবি রাম রুয়েলস হাউ গ্লোবাল পাওয়ার্স আর ইনফ্লুয়েন্সিং CJP's প্রটেস্ট। এটা হচ্ছে এই মানে কয়েক ঘন্টা, সম্ভবত 1 ঘন্টা আগে, ইয়াস 1 ঘন্টা 1 আওয়ার রিপাবলিক ওয়ার্ল্ডে যাবেন আপনি, ইংরেজি যেটা সেটাতে গেলে আপনি এটা পাবেন। দিস ইজ আনবিলিভেবল। অর্থাৎ এর মানেই হচ্ছে যে তারা বুঝে গেছেন যে খেলা অন্য লেভেল থেকে হচ্ছে, এবং ইট হ্যাজ টু বি অন্য লেভেল থেকে খেলা হচ্ছে। কারণ নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে, সোজা বাংলায় বলি আমি আপনাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট তারা চায় না। এবং ইন্ডিয়ার যে ক্ষতি করে গেছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, এটা আপনার এই যে কি বলে ওটাকে, এই আপনার ডক্টর মনমোহন সিং 17 বছর আগে বলেছিলেন যে ভারতের করুণ পরিণত হবে যদি নরেন্দ্র মোদীর মতো মানুষ ভারতের প্রধানমন্ত্রী হয়। এবং এক্স্যাক্টলি সেই ওয়ার্ডটা, আমি জানি না এখানে আপনার কি আছে কিনা, এই আমার এই ভিডিওটা আমার ওই হোয়াটসঅ্যাপে আছে, আমি এটা খুঁজে বের করবো একটু পরেই। আপনার উনি বলেছিলেন সেটা, এবং সেটা মানে অক্ষরে অক্ষরে সেটা মানে আপনার এই যে প্রমাণিত হয়েছে। তারপরে আসি বাংলাদেশের রাষ্ট্রপতি আপনার চুপ্পু সাহেব, যিনি উনি পদত্যাগ করেছেন আপনার এই আজকে। তো গতকালকেও আলোচনা করেছি যে চুপ্পু সাহেব মানে প্রেসিডেন্ট ছিলেন, এটাই তো আমার কাছে অষ্টম আশ্চর্যের মতো মনে হয় এতদিন ধরে। তবে আমি বিশ্বাস করি 50% সরকারের স্ট্র্যাটেজিক কারণে সরকার এই কাজটা করেছেন, কিন্তু ক্ষতি করেছেন। কারণ চুপ্পুকে বিশ্বাস করাটা, কারণ চুপ্পু এমন একজন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অধপতিত, ডিগ্রেডেড, ডিসগ্রেসফুল, ডিসকাস্টেড একজন মানুষ, এবং চরম আত্মসম্মানহীন পার্সোনালিটিলেস একজন রাষ্ট্রপতি। বাংলাদেশের ইতিহাসে এমন অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি এর আগে আর বসানো হয় নাই বাংলাদেশের ইতিহাসে। এই চুপ্পুকে শেখ হাসিনা, তো শেখ হাসিনা কেন বসাতেন? আজিজকে বসিয়েছেন, চুপ্পুকে বসিয়েছেন আপনার, তারপরে আপনার এই যে কি বলে আমাদের ওই যে আব্দুল্লাহ মামুনকে আপনার IGP বানিয়েছিলেন, তারপরে আপনার ওবায়দুল কাদেরকে আপনার কি করেছেন, ওই আপনার এই উনি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। এইগুলাই তার পতন ডেকে এনেছিল। অযোগ্য মানুষকে যোগ্য স্থানে বসালে তার পরিণতি কি হয় সেটা শেখ হাসিনা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেছে। এবং এখনো যদি আমরা এটা মানে মেনটেন করি, তার পরিণতি তার বিকল্প হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে সবচেয়ে চরম বাস্তবতা পৃথিবীতে। এবং নরেন্দ্র মোদী সম্বন্ধে ডক্টর মনমোহন সিং যে কথাটা বলেছিলেন, সেই কথাটাই উনি মনে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে নিজের দায়িত্বে উনি পালন করে যাচ্ছেন। এরপরে হলো নরেন্দ্র মোদী গভর্নমেন্টের আরো একটা কারণ হলো স্পিরিচুয়াল, যদি আপনি বিশ্বাস করেন, আমি মনে করি যে নরেন্দ্র মোদীর একটা করুণ পরিণতি হবেই। কারণ উনি মানে গণহত্যার সাথে সরাসরি জড়িত। এই ধরনের ব্যক্তিরা কখনোই জীবনে শান্তি পায় না, শান্তিতে কোথাও থাকতে পারে না পৃথিবীতে। সুতরাং এটা হচ্ছে বাস্তবতা। সো এবং রাষ্ট্রপতি চুপ্পু চলে যাচ্ছেন, বলেছি আমি গতকালকে যে সরকার স্ট্র্যাটেজিক কারণে রেখেছিল, অথবা সরকারের মানে মাঝে ভারতীয় ইনফ্লুয়েন্স কেউ ছিল যে মনে করেছিল তাদের একজন মানুষ এখানে থাকুক, এবং যেন কোনো না কোনোভাবে তারা আপনার খবরটা তারা নিতে পারে, এবং বুঝিয়ে সুঝিয়ে যে কোনো একটা পরিকল্পনার মাধ্যমে তাকে এখানে রেখেছিল। এবং সে কিন্তু এই কাজটাই করেছে। পৃথিবীতে এমন ভুল সিদ্ধান্ত আর হতেই পারে না। আওয়ামী লীগের এবং চরম উপদেষ্টা একজন আওয়ামী লীগের একজন, শেখ হাসিনা বললাম না, শেখ হাসিনা যে প্রস্তাব দিতেন, উনি মানে প্রস্তাব খাওয়া লোক ছিলেন, যে মানে যদি নেত্রী দিতেন আমি নেত্রী বলে না, আমি তাকে সালাম করার সুযোগ পাই নাই নেত্রীকে, আমি এত কষ্ট পেয়েছি, আমি ওনাকে সালাম করার সুযোগ পাই নাই।
বয়স সমানে সমান, পা ধরে সালাম করতে চায় উনি। আপনি দেখেন মানে একজন মানুষ কতটা নিম্নস্তরের মানুষ হলে এই কাজটা মানে এই কথাগুলো বলতে পারে, সেই ব্যক্তিকে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি শেখ হাসিনা কেন বানিয়েছিলেন? উনি বানিয়েছিলেন সারা বাংলাদেশ যেন তার এক ইশারায় চলে, এবং এটা ভারতীয় পরিকল্পনার অংশ। পরিস্থিতি কতটা হয়েছে, এবং লন্ডনে গিয়ে উনি তথ্য পাচার করেছেন। উনি লন্ডনে গিয়ে তথ্য পাচার করবেন কেন? আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি উনি তার বাসায় বসে তথ্য পাচার করেছেন এই এতদিন, মানে সরকারে থাকা অবস্থায় এবং এই সরকারের আমলও প্রতিনিয়ত উনি পাচার করেছেন। এবং সাংবিধানিক পোস্টের মানুষ এতটা বেপরোয়া কেন ছিল তখনকার পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের সময়? বিকজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তখনকার পর্যন্ত উনি ছিলেন, কারণ তাদের নিয়োগপত্র, পার্টিকুলারলি তাদের যে নিয়োগপত্র বা তাদের ওনার সিগনেচার ছাড়া কোনো কিছু করা সম্ভব হয়নি। সুতরাং এবং স্ট্র্যাটেজিক কারণে বিএনপির এটা হতে পারে, আমি আবার বলছি, অথবা এনসিপি জামায়াত ইসলামীকে আবার একটু কুণ্ঠাসা করে মানসিকভাবে একটু প্রেশার দেওয়ার জন্য, যেহেতু সবাই বলছেন রাষ্ট্রপতিকে বদলাতে হবে, তারা অথবা একটা মানে ইগো নিয়েছেন এটাকে যে না আমরা করবো না, আমরা তাকে রাখবো। তিনটা কারণের বাইরের একটা কারণে নাই, তবে এটা ভুল সিদ্ধান্ত ডেফিনেটলি। কারণ যদি আর্মি, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের বিপক্ষে মানে বিপক্ষে না থাকতো, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে অনেক কিছু করা সম্ভব ছিল। যেহেতু ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ডাইরেক্টলি বলেছে ইফ ইউ ডু সামথিং ইউ হ্যাভ টু ফেস কনসিকুয়েন্স, দ্যাটস দ্য বটম লাইন। বিকজ এই একটা ফোন কল স্টেট ডিপার্টমেন্ট থেকে মোর দেন এনাফ, এবং এটাই সব চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশের আর্মি কোনোদিন এইভাবে আর ক্ষমতা নিতে পারবে না। ওই সুযোগ আর পৃথিবীর বৈশ্বিক ওই যুগে ইটস নট পসিবল, এবং করতে পারবে না কখনো তারা। সুতরাং যা হবার সেটাই হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখন আচ্ছা, এরপরে আসি নিউ ইয়র্ক টাইমসের আজকের যে খবর। বললাম না আমি আপনাকে আজকে আবারও দিচ্ছি, শুক্রবারে আমি আপনাদেরকে দিই, জুম্মা মুবারক বাই দ্য ওয়ে। আমি আমার ধারণা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ফিজিক্যালি শুধুমাত্র ক্ষমতায় আছেন, যেটা আমি শেখ হাসিনার সময় বলেছিলাম, কিন্তু বাস্তবিক অর্থে একটা সরকারের ফাংশনালিটির উপর ভিত্তি করে যে একটা গভর্নমেন্ট ক্ষমতা থাকে, ইটস গন, দে নট ইন দ্য পাওয়ার এনিমোর। সারা ভারতে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যে ধরনের প্রতিবাদ হয়েছে তার বিরুদ্ধে, সারা পৃথিবীতে একটা সিগন্যাল দেওয়া হয়েছে এই সরকার অজনপ্রিয়, এই সরকারের বিরুদ্ধে ভারতীয়রা রুখে দাঁড়িয়েছে। সুতরাং এই সরকার আর কোনোদিন কোনো কিছু ফিক্স করতে পারবেন না, আর দাঁড়াতেও পারবেন না। যেভাবে গর্ব করে দাম্ভিকতার সাথে এই সরকার এতদিন রাষ্ট্র পরিচালনা করে গেছিল, অর্থাৎ সরকার কমপ্লিটলি কলাপসড। আমি যদি বলি সরকারের, হ্যাঁ ফিজিক্যালি হয়তো আরো কিছুদিন থাকতে পারবে সরকার, কিন্তু যতদিন থাকবে ততদিনই ভারতের করুণ পরিণতি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে। এবং এই যে আমার বক্তব্যটা আমি একটু আগে বলছিলাম, এই যে রিপাবলিক বাংলাতে তারা এটা বলেছে, মানে যে এগুলা ফরেন পাওয়ারের মাধ্যমে এগুলো বাংলাদেশ মানে ভারতে এক্সিকিউট হচ্ছে। এক্স্যাক্টলি আমি মনে প্রাণে বিশ্বাস করি ফরেন পাওয়ার এখানে আছে, এবং এর বাইরে হতেই পারে না। আমি বিশ্বাস করেন এই ধারণাটা 99% সত্য, 1% আমি রাখলাম মিথ্যা। না, ইট ইস নট পসিবল। বিকজ ভারতের মতো এই বিজেপি চরম উগ্র মানে একটা মানে আপনার ধর্মীয় আইডিওলজির উপর ভিত্তি করে দেওয়া ভারতের মতো দেশে আপনি তার বিরুদ্ধাচরণ করবেন, ইটস নট পসিবল। যদি আমেরিকান গভর্নমেন্টের সাপোর্ট যদি এখানে কোনোভাবেই মানে সরকারের প্রতি মানে থাকতো, সম্ভব না, নাই বলেই এই কাজটা করেছে। এখন বলবে যে আমেরিকান গভর্নমেন্ট কি এটাকে পুশিং করছে, দে মে নট বি, বা তারা বলবে যে আমরা এখানে কিছু করবো না, ইটস সো ম্যাটার, ডিল উইথ দিস ওয়ান, দ্যাটস ইট, দ্যাটস মোর দেন এনাফ। এটা নষ্ট করার জন্য মধ্যে, এবং নট এ সিঙ্গেল কান্ট্রি, এখানে নট এ সিঙ্গেল কান্ট্রি, দেয়ার আর মেনি ইন্টারেস্টস ইনভলভ ইন ইট। মানে ভারতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সব দিক দিয়ে, এবং একটা বৃহত্তর প্ল্যান আছে বিভিন্নভাবে। এটা এক্সিকিউট করতে গেলে এদেরকে মানে প্রথমত আপনি দেখেন পৃথিবীতে মানে ডিপ স্টেট কিভাবে কাজ করে। ডিপ স্টেট কোনো সফল জনপ্রিয় সরকারকে ফেলে দিতে পারে না, তারা ফেলে দেয়ও না কখনো। কখন দেয়? যখন একটা সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়। উগ্র হিন্দু 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 জাতীয়তাবাদে বিশ্বাসী ছাড়া not a single one is supporting BJP government. Why? Because হিন্দুইজম দিয়ে কি আপনি ভাত খাবেন? আমি বলি আমি মুসলিমিজম দিয়ে খালি কি ভাত খাবেন আপনি? আপনার তো সবকিছু চালাতে হবে। তো হিন্দুইজম দিয়ে তো দেশটাকে শেষ করে দিয়েছে, এবং দেশের যে পরিমাণ মানে মানে আপনার এই ডিসক্রিমিনেটরি কাজ চলছে মানে ভারতে নজিরবিহীন। ভারত কিভাবে লেকচার দেয় সাম্প্রদায়িকতার, সেটা আমার কাছে আশ্চর্য মনে হয়। পৃথিবীতে যদি সাম্প্রদায়িক কোনো রাষ্ট্র থেকে থাকে 1 থেকে 100 পর্যন্ত, এক নম্বরেও ভারত, 99 মানে সিরিয়াল সেটাও ভারত থাকবে। এতটা প্রথমত তারা তো ধর্মীয়ভাবে তারা খাস পথে বিশ্বাস করে, এবং ভারতে দলিত শ্রেণী যারা মুসলমানদের থেকে নির্যাতিত, তারা বিশ্বাস করেন। ভারতীয়দের সাথে কথা বলবেন, যদি আপনাকে বলে আপনি জানতে পারবেন এদেশে অনেক ভারতীয়দের সাথে আমরা কথা বলি, আমরা জানি। এবং এই যে আপনার ইউরোপ এবং আমেরিকাতে যারা যায় বেশিরভাগই উচ্চবর্ণের ভারতীয়রা সাধারণত, এরা কিন্তু নিম্নমানের ভারতীয় যারা আছে ওরা এই সুযোগটা খুব কম পায়।
এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। এত না নজিরবিহীন ডিসক্রিমিনেশন কোনো ধর্মের উপর, ধর্মে আছে। এটা ভারত হিন্দু ধর্ম ছাড়া পৃথিবীতে একটা ধর্মেও এমন ঘটনা নাই, এটা আমি আমার জীবনে দেখি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি লেটস হ্যাভ এ ডিবেট অ্যাবাউট ইট। আসেন, আর বাংলাদেশের মুসলিম ইসলাম তো এটা তো আর এই বিষয়টা কোনো তুলনাই নেই ইসলামের সাথে। আপনি ফকির হন, আমির হন, মৃত্যুর পরে একই সিস্টেমে আপনাকে দাফন করা হবে, এর বাহিরে কোনো কিছু নেই। হয়তো বেশি মানুষ থাকবে এখানে, ভালোভাবে প্রচারণা করবে, কিন্তু দাফনের সিস্টেম পৃথিবীতে একটাই। নামাজে খাড়া হবেন, সারা পৃথিবীতে একভাবেই নামাজ পড়তে হবে আপনাকে, যতই আপনি আমির হন, ফকির হন, আর ধনী হন, গরিব হন, আর যত ভালো বংশ আপনি নিজেকে দাবি করেন না কেন। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এটা মনে করি যে ভারতের এই মুহূর্তে যে যা চলছে, এটা এখন আসি নিউ ইয়র্ক টাইমসের। সারা পৃথিবীতে ভারতে মানে বর্তমান বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে যে ধরনের প্রচারণা হচ্ছে, নেগেটিভ, নজিরবিহীন, আল জাজিরা, কন্টিনিউ, স্কাই নিউজ, ডিডব্লিউ, ফ্রান্স 24, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, দি নিউ ইয়র্ক টাইমস, তারপরে হচ্ছে আপনার এই যে একটা বলে কি দি মালদ্বীপ টাইমস, তারপরে মানে আর যত চ্যানেল আছে, বিবিসি তো আছে, কন্টিনিউ তারা আছে। এবং এটা একটা নজিরবিহীন ঘটনা। এখন দেখেন আজকে কি করেছে, আজকে নিউ ইয়র্ক টাইমস মানে আজকে যে খবরটা দিয়েছে, এটা মানে ভারতের জন্য লজ্জা। এটা নরেন্দ্র মোদী গভর্নমেন্টের জন্য আমি মনে করি যে এর চেয়ে বড় লজ্জা আর হতে পারে না। ওকে, আমি আপনাদেরকে দেখাই আজকে নিউ ইয়র্ক টাইমস কি করেছে। নিউ ইয়র্ক টাইমস অর্থাৎ ছাত্ররা একটা ব্যানার বানিয়েছে, সেখানে লেখা ইউজ কন্ডম টু প্রিভেন্ট দিস ডিজিজ। অবভিয়াসলি ডিজিজেস হবে, তো ডিজিজ লিখছে, নট এ প্রবলেম, গ্রামাটিক্যালি আমরা ওই জায়গাতে যাচ্ছি না, মানে ডিজিজ। তারা বলছেন যে যদি নরেন্দ্র মোদীর মতো ক্যান্সার পয়জন এবং এই ধরনের ব্যক্তিকে ভারতে আর না দেখতে চান, তাহলে সবাই কন্ডম ইউজ করুন, মানে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা অথবা বার্থ কন্ট্রোল অথবা জন্ম প্রতিরোধক ব্যবস্থা, মানে ওয়েদার ইউ সাপোর্ট অর নট, তারা বলছেন যে এটা আপনার এটা করতে হবে কিভাবে। এবং এটা ফলো করে প্রথম পাতায় পোস্টার বানিয়ে নিউ ইয়র্ক টাইমস যে নিউজ পেপার সারা পৃথিবীর হেড অফ স্টেটস ঘুম থেকে ওঠার পরে যে কয়েকটা নিউজ পেপার তারা দেখে, তার মধ্যে অন্যতম একটা। আপনার পৃথিবীতে এমন একটা কি পাবেন না, মানে টপ লেভেলের, যেখানে নিউ ইয়র্ক টাইমস আপনার যায় না। অবশ্য নরেন্দ্র মোদীর অফিসও যায়, উনি পড়তে পারেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু উনার যারা মানুষ আছে তারা তো নিশ্চয়ই পড়ে এটা। তবে আপনাদেরকে দেখাই, এবং আপনি কল্পনা করেন নিউ ইয়র্ক টাইমস আর কি কোনো পোস্টার পায় নাই, তারা এই পোস্টারটা নিয়ে আসছে। এটা একটা লজ্জার ব্যাপার। এবং অর্থাৎ বহির্বিশ্বে নিউ ইয়র্ক টাইমসের মতো মানে খবর মানে নিউজ পেপার যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট দিতে পারে, পরিস্থিতিটা কতটা ডিপ এবং টেন্স হয়েছে, খারাপের দিকে যাচ্ছে সরকারের জন্য বা প্রতিদিন, সেটা আপনি এখান থেকে অনুমান করতে পারবেন। আমি অনেক জায়গাতে যাচ্ছি, যদিও নিউ ইয়র্ক টাইমস আজকে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ যেটা, সেটা নিয়েও তারা একটা রিপোর্ট করেছে। আমি আপনাকে দেখাই, এই দেখেন নিউ ইয়র্ক টাইমসের, এই দেখেন, এটা হচ্ছে কয়েক ঘন্টা আগে, 6 ঘন্টা আগে। এই দেখেন আমাদের রাষ্ট্রপতির বলছে, তারা কি বলছে, তারা বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট রিজাইন এমিড আনসার্টেনিটি ওভার এক্স লিডার্স প্ল্যানস। অর্থাৎ সরকার বলছে, দেখেন সরকার কি বলছে, সরকার বলছেন অসুস্থ, মাননীয় স্পিকার বলছেন, আই আন্ডারস্ট্যান্ড ইটস আ পলিটিক্যাল মানে স্ট্যান্স। হোয়াট অ্যাবাউট দ্য নিউ ইয়র্ক টাইমস? দ্যাট ডেঞ্জারাস। আপনি জানেন তো নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে তছনছ হয়ে গেছে ইরান ইরাক যুদ্ধের খবর, সবকিছু তারা দিয়েছিল। এবং সারা পৃথিবীতে নিউ ইয়র্ক টাইমসে এক সপ্তাহ একটা আর্টিকেলের উপরে মানে খবর হয়েছে। সেখানে তারা বলছেন যে শেখ হাসিনার প্রাণ নিয়ে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের রাষ্ট্রপতি আপনার মানে চুপ্পু সাহেব পদত্যাগ করেছেন। টেক আ লুক এট দ্যাট। এবং এই নিউজ পেপার আন্দাজ করে রিপোর্ট দেয় নাই, they have the source, they must have been gotten something. Without having this, they're not going to publish this article. It is impossible. This is the New York Times. আপনি যদি এগুলা জানেন, এগুলা এই পত্রিকাগুলা কি কাকে বলে, তাহলে আপনি বলবেন যে it has to be। আর যদি আপনি জানেন না, বলবেন না এটা প্রথম আলো না, সরি, এটাকে আমরা কি বলে, ওই যে সময় টিভি আর 71 টিভি আর ডিবিসি না, এটা দি নিউ ইয়র্ক টাইমস। এখানে প্রতিটা নিউজকে চ্যালেঞ্জ করে আপনি শত মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করতে পারবেন যদি মিথ্যা হয়। এবং তারা এটা দিয়েছে, তারা, আমি এটা পড়ে শোনাচ্ছি পরে এবং আসি। আচ্ছা, এখন দেখেন মানে মোদীকে নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে কি লিখেছে নিউ ইয়র্ক টাইমস, আপনি দেখেন। আমি আপনার এটা শুনাই, আপনারা একটু দেখেন মানে পোস্টারটা বানিয়েছে কোন জায়গায়। দেখেন, এই যে নিউজ পেপার, এই যে পোস্টারটা আমি পড়াই, ইউজ কন্ডম টু প্রিভেন্ট দিস ডিজিজ, এবং নরেন্দ্র মোদীর ছবি এখানে, এই দেখেন, টেক আ লুক এট ইট। অর্থাৎ নিউ ইয়র্ক টাইমস এবং তারা যে পত্রিকাতে সেটা সেকেন্ড পেজে তারা দিয়েছে, দিস ইজ আনবিলিভেবল। এবং এটা
এই খবরটা তারা প্রচার করেছে সারা পৃথিবীতে, নজিরবিহীন ঘটনা মানে এই জায়গাতে। এবং কমেন্টসগুলো যদি দেখেন ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো দুটো খবর আজকে বাংলাদেশের জন্য। আমি আবার বলছি, বাই গাইস, প্লিজ সাবস্ক্রাইব, ইউ হ্যাভ টু হেল্প টু গ্রো আস, ওকে? বাই দ্য ওয়ে, ইটস বেশি বলবো না, কারণ আপনারা না বললে আবার করেন না। ইটস ইউর রেসপন্সিবিলিটি, আওয়ার রেসপন্সিবিলিটি সেম টাইম। সো হিয়ার্স দ্য স্টাফ। আপনি দেখেন, এখন আপনি কি বলবেন? নিউ ইয়র্ক টাইমস আজকে বাংলাদেশ নিয়ে দুইটা খবর দিয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ নিয়ে না, ধরুন এখন বলবেন যে মানে ইন্ডিয়ার খবর কি বাংলাদেশ নিয়ে? ইয়া ইয়া pretty important. বাংলাদেশের অস্তিত্বের সাথে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতার জন্য ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার ইটস এ বিগ প্রবলেম। এবং শেখ হাসিনাকে ধ্বংস করেছে। যদি আওয়ামী লীগের ভালো কোনো মানুষ থাকেন, যদি থাকেন, ওয়েক আপ গাইজ, রাইজ। এই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আপনাদের মানে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত যে দল, মানে সংগ্রামের সময় সেই দলের অস্তিত্ব ধ্বংস করে দিয়েছে। আর নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যখন পড়বেন, এখন আপনারা অনেকে বলছেন যে মানে না ভাই তাদের পলিসি এক থাকবে। পৃথিবীরা কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে, ইউ হ্যাভ নো আইডিয়া। ওইভাবে আর সম্ভব না। এরা তো ডেসপারেট। ওয়াই? বিকজ তাদের কথা হলো ভারতকে, বাংলাদেশকে, এটা হচ্ছে জেলাসি এবং অ্যান্টি মুসলিম রেটরিক যেটা বা মাইন্ডসেট যেটা, সেটা থেকে তারা বলতে চায় বাংলাদেশকে তারা কন্ট্রোল নিতেই হবে। এই পলিসিটাই তারা করেছে। এবং অফিসাররা কতটা তারা যে আসলেই খুব মানে মানে মেধাহীন সেটা তারা প্রমাণ করেছে। কারণ প্রতিটা ক্ষেত্রে তারা ফেল করেছে। মানে বর্তমান সময়, আগে ফেল করে নাই। শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন হত্যা করলো ফেল করে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে যখন হত্যা করলো ফেল করে নাই। কেন করে নাই? বিকজ তখন আমাদের মতো মানুষ ছিল না। নতুন প্রজন্ম, লেখাপড়া করা এই প্রজন্মের মতো মানুষ ছিল না। আর যখন আগের যে রাজনীতিবিদরা ছিলেন, আমি তখনকার সময় থেকে বেশিরভাগই ইন্টেলেকচুয়াল ছিলেন না। এর মধ্যে আমি বলছি না ওসমানী সাহেবের কথা বলছি না। ওনাদের পরবর্তী সময় আমরা যে নেতৃত্ব পেয়েছি, চরম জ্ঞানহীন মানুষ ছিলেন এরা। এদের কোনো ধারণাই ছিল না পৃথিবীটা কিভাবে চলে। টু বি অনেস্ট, আমি বলতে বাধ্য ওই জায়গাতে। কিন্তু তারা দুর্বৃত্ত ছিলেন না। ধরেন আব্দুল জলিল সাহেব, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, শাহ এস এম কিবরিয়া, এরা জানতেন এরা বাংলাদেশ সবার আগে। মানে আব্দুল সামাদ আজও আপনি যদি বলেন ওই অর্থে, এরা দালালি করেন নাই, ভারতকে বাংলাদেশকে দেন নাই। 96-এর আওয়ামী লীগের কি কি দোষ আপনি দেখাতে পারবেন? ইয়েস, আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, এটাই তো। এটা তো বাংলাদেশ ভিত্তিক। বাংলাদেশ ভিত্তিক যদি যে কোনো কিছু হয়, উই অ্যাকসেপ্ট ইট। বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু ভারতের কাছে দেশটাকে নতজানু করে দেওয়া টোটালি, এটা শেখ হাসিনা করেছে। তার যে লেখাপড়ার অভাব, এই লেখাপড়ার অভাবটাই মানে তাকে ধ্বংস করে দিয়েছে। এবং রাজনীতি সম্বন্ধে না জানা, নাম্বার ওয়ান। এবং তার একজন ভালো মানুষ ছিল না। তার পাশে যদি আমাদের মতো একজন মানুষ থাকতো, মানে শেখ হাসিনার কনসালটেন্ট অথবা অ্যাডভাইজার, শেখ হাসিনার পতন হতো না। রাষ্ট্র ক্ষমতা থাকতে পারতেন কিনা আমি জানি না, তবে উনি কুইন হিসাবে বিরোধী দলে এখন পর্যন্ত বাংলাদেশ থাকতে পারতো। এই যে নাই, এবং সে আর কখনোই দাঁড়াতে পারবে না। আর শেখ হাসিনার যুগ ইজ ওভার। শেখ হাসিনা বাংলাদেশের জীবনে পারবে না। শেখ হাসিনা জীবনে কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আর রাজনীতিতে ফিরতে পারবে না। এই যে নরেন্দ্র মোদীর পতন, এই পতন থেকে না আপনি বলবেন যে ভাই পতন তো হচ্ছে না। পতন হবে, পতন হয়ে গেছে সরকারের। নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতন হয়ে গেছে, ইটস ওভার। ফিজিক্যালি গভর্নমেন্ট আছে, এবং ভারতের মতো একটা দেশে গভর্নমেন্টের মানে আপনার এই মানে পতন হয়ে গেছে ইতিমধ্যেই। শুধু ফিজিক্যালি গভর্নমেন্ট আছে। ভারতের যে রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় এই ধরনের অস্থিরতার মধ্যে ভারতীয় গভর্নমেন্ট কোনোদিন আর মানে কোনোদিন এক্সিকিউট করতে পারবে না। কারণ ভারত সাধারণ কোনো রাষ্ট্র নয়। ভারতের তিন দিকে মানে চরম শত্রু বা প্রবন্ধ বা হস্টাইল কান্ট্রিজ, ফর এক্সাম্পল চায়না এন্ড পাকিস্তান। রাইট নাও বাংলাদেশ বিকাম a 4-2 for India too. Why? Because এটা their force, right? এটা আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট মানে আমার কাছে বাই দ্য ওয়ে। সুতরাং এই পারমাণবিক এই রাষ্ট্র এই অস্থিরতার মধ্যে কতদিন যেতে পারবেন তারা? আনলেস, আমি আপনাকে বলি, আনলেস যদি যন্ত্রমন্ত্র যারা আছে বা ককরোচ জনতা পার্টি টোটালি এই প্রজেক্ট বাদ দিয়ে দেয়, টোটালি সরকারের সাথে মিশে যায়, সরকার হয়তো শান্তিতে কিছুদিন আরো থাকতে পারবে। কিন্তু সরকারের পতন এবং সরকারের, কেননা এই পতন এই কারণে আমি বলি, সবচেয়ে মারাত্মক যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে কি বলে এটাকে, সরকারের অর্থনৈতিক অবস্থা ভারতের। এখান থেকে ভারত আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এবং আমি একটু শোনার চেষ্টা করি মানে অর্ণব গোস্বামী কি বলেছে এখানে। Square kilometers in Delhi, it is not a nationwide thing. One, the only danger to the country is from the location of Jantar Mantar. It acquires a dangerous significance because একটা কাজ করে আসি এখানে। Of 10,000 people carry out senseless violence and march towards parliament, the security agencies have no alternative but to stop them. I am sure you'll agree with me that none of us want to see our parliament brought down, and you have seen the language of these people who are not protesters, the mob, who say we will uproot parliament and make it into Nepal. So এই লোক দেখেন আপনি, এই লোকটা এই ভারতকে
আচ্ছা আচ্ছা অরূপ গোস্বামী আপনাকে বলছি। আচ্ছা, সো এই এই লোকটা মানে হচ্ছে নাম্বার ওয়ান। এ হচ্ছে কে জানেন? এ হচ্ছে শ্যামল দত্ত। মানে মানে শেখ হাসিনা আবার শ্যামল দত্ত ছিল না? এ হচ্ছে ঠিক শ্যামল দত্তের মতো। এই গদি মিডিয়াকে যে পরিমাণ পেটানো দিছে, মানে এবারের এই মানে আন্দোলনকারী যারা আছে, এরা নজিরবিহীন, এরা ভারতকে শেষ করে দিয়েছে। নাও এই যে ভারতে যারা এখানে আছেন, আপনারা এসে কমেন্ট করতেছেন, দেদারসে আমি জানি সবাই আসেন, আছেন প্রচুর এখানে আসেন যদি করতেছে। তবে এখানে একটা জিনিস বলে রাখি, আমাকে খুবই ডিস্টার্ব করতেছে আপনার একটা বারবার কল দিয়ে, এটা তাকে ব্লক করতেছি আমি এখনই। সো আচ্ছা, আমি এর ব্লক করে দিই। একে ব্লক না করলে এ তো ভালো একটা ডিস্টার্ব হয়ে দাঁড়িয়েছে এখানে। ব্লক, দ্যাটস ইট, তুমি আর করতে পারবে না, এখানে শেষ। সো এই লোক কিন্তু ধ্বংস করেছে আপনার মানে ভারতকে। তারা এমনভাবে ভারতকে তারা মানে, আর নরেন্দ্র মোদী দেখেন তো, তাদেরকে বলা হতো যে আপনি যখন হাঁটবেন পৃথিবী বিখ্যাত মানে ওয়ার্ল্ড লিডার্সের সাথে, আপনি গর্ব করে মানে দাম্ভিকতার সাথে মানে হাঁটা করবেন, হাঁটবেন, বুঝাবেন আপনি ভারত খুব শক্তিশালী রাষ্ট্র সব দিক দিয়ে। ইভেন তো আশ্চর্য শুনলে আশ্চর্য দেখায়, তার পার ক্যাপিটাল ইনকাম বাংলাদেশের চেয়ে এই মুহূর্তে ভারতের কম। এবং ভারতের প্রতিটা ক্ষেত্রে, আমি সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, আমার সামনে আসছিল সেদিন, আমি যেটা প্রচার করেছিলাম সেটা, প্রতিটা ক্ষেত্রেই ভারতের মানে করুণ অবস্থা। এখান থেকে ভারত কোনোদিন দাঁড়াতে পারবে না। আমি আবার বলি, ভারতের এই উগ্র হিন্দুত্ববাদ এই দেশটার ভবিষ্যৎ থেকে ধ্বংস করে দিয়েছে একদম। আপনার বিটুইন ফেসিস হাসিনার মধ্যে, আমি তো বললাম নরেন্দ্র মোদীর পতন হবে মানে পৃথিবী থেকে ফেসিজমের লাস্ট পতন। নরেন্দ্র মোদীর পতনের মধ্যে পৃথিবীতে যত ডিকটেটর আছে ধর্মের ভিত্তিতে ভয়ঙ্কর ডিকটেটর, নাও আপনি ইসরায়েলি গভর্নমেন্টকে নিয়ে আসবেন, দে হ্যাভ এ ডিফারেন্ট ইস্যু কমপ্লিটলি, ডোন্ট ব্রিং দেম ইন, দে হ্যাভ এ ডিফারেন্ট ইস্যু, কমপ্লিট ডিফারেন্ট ইস্যু। এটা কিন্তু তারা এই কারণে ফেসেস করে না ক্ষমতা থাকার জন্য, তাদের একটা অন্য লেভেলের, এটা কিন্তু ভারতের সাথে আপনি মিলাইতে পারবেন না, ওইটা অন্য লেভেলের কাহিনী, মানে ওই আপনার প্যালেস্টাইন ইসরায়েলের সমস্যা। কিন্তু ভারতের হচ্ছে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র, এবং একটার কোনো কারণেই নাই ধর্মের ভিত্তি থেকে দেশটাকে ধ্বংস করে দেওয়া। তারা হিন্দু রাষ্ট্র বানাতে চায়, বুঝছেন? আমি শুভেন্দুকে বলছি, ও বাই দা ওয়ে, এটা আমি আপনাকে দেখাতে হবে। আপনি কি জানেন, আমি দেখেন 2 দিন আগে বলছিলাম যে শুভেন্দু, গতকালকে বলি নাই যে শুভেন্দুর করুণ পরিণতি হয় নরেন্দ্র মোদী পতনের পরে। এই দেখেন ভারতীয় মানে একজন রাজনীতিবিদ কি বলেছেন তারা শুভেন্দুকে আপনার একদম কি করে নেবেন, ভারতীয় শিক্ষার্থীদের নতুন স্লোগান। আচ্ছা কোথায় গেল, আমি এটা এখানে রাখছিলাম। আচ্ছা যাক, তারা বলছেন যে মানে যেই মাত্র নরেন্দ্র মোদীর পতন হবে, অন দ্য স্পট তারা আপনার এই যে মানে পশ্চিমবঙ্গে এই যে এই কি বলে তার নাম শুভেন্দু যে কাজ করেছে, তার প্রতিটার পুঙ্খানুপুঙ্খ তাকে সরিয়ে তাকে তারা বিচার করবেন, এটা বলেছেন। এটা আমি রেখেছি কোথায় এই মুহূর্তে পাচ্ছি না, এটা মানে নিয়ে আসা উচিত ছিল। সো দিস ইজ হোয়াট ইট ইজ, বিজেপি ইজ ওভার। আমি আপনাকে বলছি, আমি জেনে শুনে বলছি, আমি আমার রিসার্চের ভিত্তিতে বলছি, সরকার ফিজিক্যালি হয়তো আর কিছুদিন ক্ষমতা থাকবে, বাট in terms of oxygen or all other mechanism, BJP government has collapsed and gone. That is the bottom line. শেখ হাসিনার পতনের 1.5 বছর আগ থেকে আমি বলে আসছি, এই সরকার কোন অবস্থা থাকতে পারবে না। এবং আমার সেই ভিডিওগুলো এখনো আছে ইউটিউবে, আমার আগের পেজগুলো থাকলে এগুলো আমি ডাইরেক্টলি আপনাদেরকে দেখাতে পারতাম। আমি বলেছিলাম, আচ্ছা আমি ইনবক্স চেক করতেছি। আচ্ছা আমাকে চলে যেতে হবে আমার পেজে। আমি আপনাকে বলি, আমি তখনকার সময় আমি কিন্তু তখনকার বলেছিলাম যে মানে শেখ হাসিনার মানে একটা সরকার ক্ষমতা থাকার জন্য যতটা পিলার্স দরকার, হোক সে ডিকটেটর, হোক সে দুর্নীতিগ্রস্ত, একটাও মানে শেখ হাসিনার পক্ষে নাই তখনকার সময়। এবং এক্স্যাক্টলি তাই হয়েছে, শেখ হাসিনা একটা পর্যায়ে এভাবেই চলে যেতে হয়েছে, কোনোভাবে থাকতে পারেন। এবং বিজেপি সরকারের যে কারণে সরকার টিকে থাকার কথা, নাম্বার 1 আমেরিকান সাপোর্ট গন ওভার। এটা হচ্ছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরান যুদ্ধ, এই যুদ্ধের জন্য তো বলবেন তো, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ তো উনি শুরু করে নাই, এটা তো সত্য, উনি এটা শেষ করেছে। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধটা কিন্তু উনি শেষ করেছে, মানে ডেমোক্রেটসরা কিন্তু শেষ করতে পারেন নাই, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিলেন তারা। আচ্ছা, এবং ইরান যুদ্ধ ডেফিনেটলি মানে উনি উনার জ্ঞাতস্বরে এবং যে কোনোভাবে হোক না কেন উনি শুরু করেছেন। আপনি কি জানেন, মানে এই প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বেনিফিশিয়ারি যদি দেখি আমি যদি লং টার্ম চিন্তা করি, সবার সবচেয়ে বেনিফিশিয়ারি বাংলাদেশ, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নাম হচ্ছে ভারত। কেন আমি বললাম এটা, যদি আমরা একটু ইন্টেলেকচুয়াল হতাম, আমাদের সবটা সমস্যা তো এখন আমেরিকাতে, সেটা হচ্ছে আমাদের ইমিগ্রেন্ট ভিসা বন্ধ, ওইটা থাকতো না। আমি যদি ক্ষমতা থাকে, রাষ্ট্র ক্ষমতা, আমার যদি ক্ষমতা থাকতো, আমাকে বসিয়ে দিলে আমি 1 মাসের ভিতরে ওই ভিসা সিস্টেম খুলে ফেলবো, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমাকে দায়িত্ব দিলে, যদি আমাকে এবার যোগাযোগ করার সরকারি দায়িত্ব দেওয়া হয়,
আমি 1 মাসের ভিতরে খুলে ফেলবো, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি এটা এমনি থেকে বলি না। আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, এটা কি এটা? আমি দেখি, আমি আপনাদেরকে একটু শোনাই, এটাই কিনা দেখি। এই যে পাইছি 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 মতো অবস্থা না হয়, ভারত ছেড়ে পালাবে, তখন আমাদের কাছে শুভেন্দু একটা চুনোপুটি গলাটা টিপে ধরে পুরো হিসাবটা নেবে। পাইছেন? অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যদি হাসিনার মতো অবস্থা না হয়, ভারত ছেড়ে পালাবে, তখন আমাদের কাছে শুভেন্দু একটা চুনোপুটি গলাটা টিপে ধরে। দেখেন, এই কথাটা আমি 2 দিন আগে বলেছি লাইভে, 2 দিন আগে বলেছি, অথবা 3 দিন, সম্ভবত 3 থেকে 4 দিন হবে। আমি বলেছিলাম, আমার প্রতিটা বক্তব্য খেয়াল করবেন, আপনি একটা লম্বা ভিডিও হয়, খেয়াল করবেন পয়েন্টগুলা। এটা কিন্তু আমি বলেছিলাম, যেই মাত্র মোদির পতন হবে, আপনার মানে এই যে একটা মূর্খ লোক আছে না, চরম গন্ড মূর্খ, এই যে আপনার শুভেন্দু, তাকে তার ভারতীয়রা কি করে পশ্চিমবঙ্গের মানুষরা, জাস্ট ইমাজিন দ্যাট। এই কথাটাই তারা এখানে বলেছেন, এবং প্রতিটা ক্ষেত্রে শেখ হাসিনা, আপনি কল্পনা করেন শেখ হাসিনার পতন কিভাবে ভারত মোদী সরকারের পতনকে ত্বরান্বিত করতে, ইভেন তো আপনার ব্যানার পোস্টার্স, তারা সেখানে হাসিনার মুদি যাবে যেদিকে, হাসিনা গেছে যেদিকে, মুদি যাবে সেই দিকে, সেই পোস্টার স্লোগান দিচ্ছেন তারা, হাসিনা ফেসিস। দিস ইজ ক্রেজি। মানে ঢেউটা কোন জায়গায় লেগেছে দেখেছেন? আমাদের এই যে জেনজির জুলাই আন্দোলন, এটা ভাই মারাত্মক। এটা পৃথিবীর সব স্বৈরশাসকদের জন্য এক মহা আতঙ্কের নাম। এটা এমনভাবে প্রচার প্রসার হয়েছে, আর বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল আর মহিষের কারণে বাংলাদেশটা এখন বিভিন্ন কারণে ভেরি পজিটিভলি, বাংলাদেশ এখন সবার সামনে কিন্তু ভেরি পজিটিভলি। যদি না আমরা আমাদের চরমুনাই, আব্বাসি আর তাহেরি বাহিরি এদেরকে যদি কন্ট্রোলে রাখা যায়, মানে এরা যদি দেশটাকে বিপদে না ফেলার জন্য কোনো কিছু না করে, বিশ্বাস করেন বাংলাদেশ খুবই পজিটিভলি এই মুহূর্তে সবার সামনে আছে, ভেরি পজিটিভলি। ইভেন শেখ হাসিনা কিভাবে ফিরবে? পৃথিবীর কোনো মেকানিজম তাকে সাপোর্ট দিচ্ছে না। আমি আবার বলি, এবং ডক্টর ইউনূসকে যতই আপনি সমালোচনা করবেন তো, আমি তো করি, একটা জিনিস মাথায় রাখবেন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া, নেপাল, ইন্ডিয়া লোডিং, ইন্ডিয়া ইজ লোডিং রাইট নাও, অ্যাবসলিউটলি। ও বাই দ্য ওয়ে, লিসেন হিয়ার্স আ, মোদি গভর্নমেন্ট পড়ে গেছে, মানে ফল, যেটাকে আমরা বলি মানে ফলেন, ওর আপনাকে বলি কলাপসড, দ্য গভর্নমেন্ট হ্যাজ কলাপসড। ওয়াই আই সে দ্যাট মোদি গভর্নমেন্টের দ্বারা ভারতের পরিবর্তনের বিন্দু মাত্র আর কোনো আশা নেই, নোওয়্যার, এবং এটা পারবে না। এবং সেটা কি, একটা সরকার যখন পৃথিবীতে পরিচিতি পায়, তার দেশের বৃহৎ জনসংখ্যা তার বিরুদ্ধে অবস্থা নিয়েছে, সেখানে ইনভেস্টমেন্ট আসে না, সেখানে কেওস হবে। এর জন্য টাকা পয়সা নিয়ে কোনো ধরনের কোনো বুর্বক টাকা পয়সা নিয়ে ভারতে এই মুহূর্তে যাবে না। হ্যাঁ, যাবে কারা? অস্ট্রেলিয়ার আমাদের বাংলাদেশি একটা আছে, কারণ সব আওয়ামী লীগের শত শত বিলিয়ন ডলার, তো এটা সে ভারতে নিয়ে যাচ্ছে। এই চরম একে তদন্ত করা দরকার। যেখানে $1.5 বিলিয়ন তার সম্পদ, সেখানে সে এত $1 বিলিয়ন ভারতে সে ইনভেস্ট করতে যাচ্ছে, বাংলাদেশি বংশোদ্ভূত যে মানে অস্ট্রেলিয়াতে আছে। বি কেয়ারফুল। আমি মনে করি তার তদন্ত করা দরকার, তার টাকাটা কোন জায়গাতে আসছে এটা দেখা দরকার। কারণ আমি মনে করি এটা সব বাংলাদেশের মানে আওয়ামী লীগের পাচার করা $235 বিলিয়ন যে পাচার করেছে, তার একটা বৃহৎ অংশ এখানে, এবং তারা ভারতকে সেফ মনে করে এই টাকাটা ইনভেস্টের জন্য। আমেরিকাকে মনে করে না, কারণ আমেরিকাতে হিসাব দিতে হবে কোথায় কোন জায়গা থেকে এনেছেন, এবং যে কোনো সময় টাকা তারা সিজ করতে হবে। এটা হচ্ছে ক্রিমিনালদের জম আছে আমেরিকা, ক্রিমিনালদের জন্য জম কান্ট্রি হচ্ছে আমেরিকা। যে কোনো সময় আপনার টাকা আপনি লস করতে পারেন যদি না লিগাল অথরিটি না থাকে। আর যদি লিগাল টাকা থেকে থাকে, প্রেসিডেন্ট ট্রাম্পও পারবেন না আপনার একটা টাকা এখান থেকে নিতে। এই হচ্ছে মানে আমেরিকার মানে কান্ট্রি হিসাবে আমেরিকা। সো আপনি দেখলেন, আমি তো বলছি শুধু নরেন্দ্র মোদীর পতন হবে না, পশ্চিমবঙ্গ সরকার যে আছে শুভেন্দু তার অফিসে থাকতে পারবে না। আমি আপনাকে আজকে লিখে দিলাম যদি নরেন্দ্র মোদী সরকারের পতন হয়। কেন জানেন? কারণ এরা তো সন্ত্রাস, এরা দুর্বৃত্ত, বুঝেছেন? এরা তো ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, ভারতের মতো দেশ, মানে একটা দেশকে। এবং সেটা বাংলাদেশও তারা 18 বছর ধরে শেখ হাসিনাকে নিয়ে তারা এটা চালু করে রেখেছে তারা 1947 পর থেকেই। বাট দ্য প্রবলেম ইজ তারা এক্সিকিউট করতে পারে না শেখ হাসিনার মতো যেভাবে করেছে, এভাবে তারা পারে নাই। কেননা মোটামুটি ভারতের যে গ্রেটার ইন্ডিয়া প্রজেক্ট যেটা, সেটা তো প্রায় মানে 13 বছর আগ থেকে শুরু হয়েছে, মানে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে গ্রেটার ইন্ডিয়া প্রজেক্ট কি? একটাই গ্রেটার ইন্ডিয়া প্রজেক্ট, বাংলাদেশকে তাদের নিতে হবে। আর কোনো রাষ্ট্র তাদের এই প্রজেক্টে নাই, শুধু বাংলাদেশ। ওয়াই? বিকজ আমাদের অভ্যন্তরীণ রাজনীতি দুর্বল। এর জন্য আমি বারবার বলি, জামাত, বিএনপি, এনসিপি যারা এখন আছেন তাদেরকে স্টেবল থাকতে হবে। আপনি বিএনপিকে দুর্বল করবেন, দেশের জন্য ভয়ঙ্কর বিপদ আসবে। সমালোচনা করতে হবে, বিএনপির অপরাধ থাকলে
সমালোচনা করবেন, ধরবেন, নো প্রবলেম। কিন্তু বিএনপিকে ধ্বংস করার কাজে যদি আপনি মনোযোগী হন, ইউ আর মেকিং মিস্টেক, সিরিয়াসলি মিস্টেক। বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কে রক্ষার এই মতে ভিত্তি করে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর তো কেউ নাই এখানে, এটা তো আমি বলতে বাধ্য। আর তো কেউ নাই রে ভাই, আপনি বলতে পারবেন। আর যারা আছেন তারা এখন হিসাবের ভিতরে, আমার হিসাবে তারা আসতেছে না, এবং তাদের যে রাজনৈতিক ভুলগুলা, এইগুলা ভয়ঙ্কর আকার ধারণ করেছে বাংলাদেশের জন্য। এটা আমি বলে রাখলাম আপনাদেরকে। আপনি দেখাতে পারবেন না ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা হবে বা ইন্টারন্যাশনালি বাংলাদেশ বিপদগ্রস্ত হবে, এই ধরনের প্রজেক্ট এই মতো সরকার সেখান মতো একটা নিয়ে, মানে এই সরকার এভাবে নিয়েছে। কেননা তারা জানে, তারা তো রাষ্ট্র পরিচালনার এর আগে তাদের তো মানে অভিজ্ঞতা আছে, এই জন্য ধীরে স্থিরে তারা। এই যে আমি আপনাকে বললাম, যদিও একটা প্রজেক্ট আমি মনে করি ভুল, এটার মাসুল আমাদেরকে দিতে হবে। এটা কে করিয়েছেন? এখানে দু একজন মানুষ আছেন যারা এমন কিছু কাজ করান সরকারকে দিয়ে, করাতে চাচ্ছেন এখন বিএনপিকে দিয়ে, যে যেন বিএনপি বিপদে পড়ে এবং ভারতের আগ্রাসন এবং আওয়ামী লীগের ফিরে আসা ত্বরান্বিত হয়। এটা আমি হুঁশিয়ার করে দিয়ে গেলাম বিএনপি যারা আছেন তাদেরকে। মার্ক মাই ওয়ার্ডস, অক্ষরে অক্ষরে সেটা ফলবে আজ অথবা কালকে, যদি এটা তারা উত্তরণ করেন, এখান থেকে উত্তরণ না হন, এটাকে কারেক্ট না করেন। তো লেডিস এন্ড জেন্টলম্যান, এতক্ষণ আপনারা দেখলেন যে আমি নিউ ইয়র্ক টাইমসে বরাদ দিয়ে দেখালাম, সবকিছু দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলে দেখালাম যে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পরিণতিটা কোন পর্যায়ে আছে। সরকার ফিজিক্যালি থাকতে পারবে আরো কতদিন, কিন্তু নরেন্দ্র মোদী সরকার থাকতে পারবে, কিন্তু মনে রাখবেন প্রতিদিনই ভারতের পচন এবং পতন ওয়ার্ল্ড স্টেজে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিদিন ত্বরান্বিত হবে। ভয়ঙ্কর অবস্থা। এবং আপনি যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাই। পুরো হিসাবটা নেব। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে ভারতের কাস্ট সিস্টেম কতটা ডেঞ্জারাস, মানে কতটা বিপজ্জনক। এই দেশ যখন বাংলাদেশকে আইসা সাম্প্রদায়িকতার গল্প শোনায়, এদের চামছাড়া বাংলাদেশ আইসা সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িকতার গল্প শোনায়, এদেরকে কি করা উচিত আপনারা ভেবে নিবেন এবং এটা খুঁজে বের করা দরকার। আপনি তো জানেন যে আপনার জন ক্যারাকো, ফর্মার সিআই অফিসার, দ্য মোস্ট পাওয়ারফুল সিআই অফিসার, যিনি লাদেনকে ধরার নেতৃত্ব দিয়েছিলেন, এই বদলুক মানে ভারতে উনি আর কোনোদিন যাবেন না। কেন যাবেন না? ভারতে খোলা জায়গায় মানুষ প্রস্রাব করে, মানে পায়খানা করে, ইভেন দো তারা এটা পানিও নেয় না, টিস্যু নেয় না, এটা উনি বলেছেন। এবং এটা ভাইরাল সব জায়গাতে, এবং ভারতীয়রা এটা নিয়ে মুখ করতেছে না। কিন্তু এটা যে ভাইরাল সারা পৃথিবীতে সবাই জানেন, মানে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পিপল এটা ওয়াচ করেছে। উনি রিসেন্টলি আরেকটা বক্তব্য দিয়েছেন। উনি বলছেন সবচেয়ে আশ্চর্যের জায়গা এবং দুঃখের জায়গা, ভারতের কাস্ট সিস্টেম দেখে উনি রীতিমতো আটকে উঠেছেন এবং উনি ঘুমান নাই কয়েকদিন। উনি কি বলেছেন? উনার ড্রাইভার, উনি যেহেতু 6 সপ্তাহ ছিলেন মানে মানে হায়দ্রাবাদে, উনি ওয়েস্টার্ন হোটেলে থাকতেন, উনার ড্রাইভারকে নিয়ে উনি হোটেলে যেতে পারেন নাই। মানে হোটেল কর্তৃপক্ষ তাকে ভিতরে যেতে দেয় না। কেন? সে ড্রাইভার এবং সে নিম্ন বর্ণের বা মানে কাস্ট সিস্টেমের মানে অনুযায়ী সে কোনো অবস্থায় পারে। এবং উনি 2টা হোটেলে গেছেন, কোনো জায়গায় ওনাকে ঢুকতে দেওয়া হয় নাই। এবং এটা মানে যারা হিন্দু আছেন তাদের বক্তব্য, কথা এখানে, মুসলমানদের কথা না এখানে। আপনি শুনেন বক্তব্যটা। As filthy as India, and part of the reason that it's so filthy is there are just too many people. Right. But I've been in like worse places, poorer places, more dangerous places. But the thing that I hate the most about India is the way Indians treat one another. It's shocking to me, this caste system that they have. It's shocking. I'll give you an example. I had a driver that was assigned to me for I was there for 6 weeks. And guy was a really sweet guy, wife and 2 little kids at home. And the guy's only making, but I don't know, $100 a month, $150 a month. So my boss told me before I left, don't overtip. You're going to ruin it for everybody else. Well, of course I'm going to overtip this poor guy. He was, he committed 24 hours a day to me if I wanted to go anywhere at all. Well, you set the standard. I did. I set the You standard. fucked everything up. I did. And I This don't is care. why you're not in the group chat. You gotta come together and agree on everything. And my You're boss is like, overtipping, the next guy has to fucking overtip, and then you just keep going up and up. so I told him, I said, listen, let me take you to lunch. I was staying at the Westin In India. in Hyderabad, India. Okay. I said, let me take you to lunch. There's this wonderful restaurant inside the Westin. Oh, thank you so much. I said, great. 1 o'clock. So 1 o'clock, I'm there in the restaurant, I'm waiting. I was like, 1 o'clock, 1:15, 1:30, where is this guy? So I walk outside and he's just standing out there. And I said, what are you doing out here? Come on in. He said, I'm sorry, sir, they won't let me in. And the guy that's, what do you call the guy? The welcome guy. Yeah, At the- concierge. আমি জানি এটা আপনাদের বিরক্ত লাগছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, শুনেন। Concierge. He says, I'm sorry, sir, but he's of a lower caste. He can't come into the hotel. I said, he's my guest. I've invited him into the hotel. He said, I'm sorry, sir. I said, I want to talk to the manager. Manager comes out.
He said he can't come in the hotel. He's of a low caste. I said, I'm a guest in this hotel, and I've invited him to lunch. He's my friend. Yeah. And the guy's like, I don't care who you are. He's not coming in the hotel. Wow. So I was furious. We get in the car, and I said, listen, let's go to the best restaurant. শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাকে বলি, আপনাদের বিরক্ত রাখতে পারে ইংরেজিতে যেহেতু উনি বলছেন, আমি বুঝিয়ে দিচ্ছি, জানা দরকার, এটা আপনাদের জন্য জানা দরকার যে এরা আমাদেরকে লেকচার দেয় বাংলাদেশের সাম্প্রদায়িকতার। ঠিক আছে, লুকেরি Biryani, right? I mean, I it's don't just know what that is. It's rice mixed with vegetables and meats. Big Okay. deal. Yeah. But they're famous. It's their thing there. I said, take me to the best biryani place in Hyderabad. He takes me to this old British, like Victorian mansion that's been converted into a He restaurant. took you to the nicest place, right? It was the nicest place. And the manager Wouldn't says, let you in. no, he says, you Okay. can come in. He can't come in. Oh, again. Yeah, and I'm like, what the fuck with you people? I said, he's my guest. And then, you know, we had some back and forth. They agreed to set up a table outside. They're doing this to their own people, huh? To their own people. And this happens every single day. তো উনি কি বলছেন, উনার মতো একজন আমেরিকান মানুষ, সিআইএর অফিসার, উনি একজন ডিপ্লোম্যাট হিসাবে কিন্তু তখন সেখানে ছিলেন। সিআইএ অফিসাররা, তারা তো বলেন আমি সিআইএ অফিসার, তারা কিন্তু ডিপ্লোম্যাট হিসাবে সেখানে তারা থাকেন সবসময়, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সবকিছু ইউজ করেন। আপনি বুঝেন এটা সরকারি টাকা, কিন্তু সিআইএর অফিসার কত ধরনের পয়সা সরকার দেয় এগুলো কল্পনা করতে পারবেন না, বাজেট সিআইএর মানে ওনাদের কাজকর্মে। উনি কতটা লাক্সারিয়াস ভাবে উনি এখানে আসেন, এটা তারা পুরোলি তাদের ট্রিট করেন না তাদের অফিসারদেরকে, এদের উপর ভিত্তি করে আমেরিকান পজিশন। উনার মতো ব্যক্তি নিতে পারেন না একজন ভারতীয়দেরকে প্রথম হোটেলে, সেকেন্ড যেটা একটা রেস্টুরেন্টে সেখানেও নিতে পারেন নাই। তারা বলছে উনি একজন ড্রাইভার। এই দেশ যখন মানুষ, এই দেশ ধ্বংস হবে না, কোন দেশ ধ্বংস হবে আপনি আমাকে বলেন তো, বলেন না। আর এরা যখন বাংলাদেশে এসে সাম্প্রদায়িকতার গল্প শোনায়, আর এদের দালালরা সাম্প্রদায়িক মানে বক্তব্য দেয় বাংলাদেশিদের, কি করা উচিত এদেরকে? এটা খালি আমরা খুঁজে বের করার জন্য অনুরোধ করে গেলাম ভিডিওর শেষে। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। এদের পতন হবে না, কার পতন হবে বলেন আপনি আমাদেরকে? কি একটা অবস্থা দেখেন, তার নিজের দেশের মানুষ, টয়লেটের বাদ দিলাম, টয়লেট ইস্যু না কিন্তু আজকে, উনি বলতে তার নিজের চোখে দেখা কাস্ট সিস্টেম এবং দলিত। এবং কয়েকদিন আগে আপনি দেখেন নাই, একটা দলিত মেয়েকে 13 জন মানে গ্রেপ করেছে, হোটেলে পরে বিক্রি করে দিয়েছে, তার বিচার নাই, কারণ দলিত গ্রুপের মানে মেয়ে এসে। এই হচ্ছে ভারত। এরা আইসা লেকচার মানে বাংলাদেশে কেন পেরেছে? অপদার্থ রাজনীতিবিদদের কারণে পেরেছে, মূর্খ রাজনীতিবিদদের কারণে পেরেছে। নতুন প্রজন্মের আমরা যদি কোনোদিন দায়িত্ব থাকে, can't talk a single word about it. We have hundreds of examples that I can lay out before them. If we can shut their mouth instantly. That's what we can do. That's the leadership you need for your country to run, ladies and gentlemen. Be blessed. See you next time. Assalamu alaikum.